Hello, my dear students, especially the students of class 11. Welcome you all once again to my class. এবং আজকের এই ক্লাসটা তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কিন্তু সেমিস্টার 2 টেক্সট অ্যানালিসিসের উপরে। সেমিস্টার 2 টেক্সট পার্টে যে সমস্ত পেজগুলো রয়েছে তার মধ্যে প্রোজ সেকশনে রয়েছে একটা দারুণ এসে ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ, এবং সেই অফ স্টাডিজের ডিসকাশন হবে আজকে এবং ফ্রান্সিস বেকন সম্পর্কে আমরা একটু জেনে নেব। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় যে অফ স্টাডিজ এই টপিকটা এমন একটা বিষয় তোমাদের সামনে তুলে ধরছে যেটা কিন্তু তোমাদের সঙ্গে রিলেটেড, অর্থাৎ স্টাডিজ। এবং এখানে বলে রাখি, অফ স্টাডিজ এই এসেটা কিন্তু কেবল ক্লাস 11-এর জন্য নয়, বিভিন্ন জায়গার বিভিন্ন কলেজের সিলেবাসেও ফ্রান্সিস বেকন যে সমস্ত এসে থাকে তার মধ্যে অফ স্টাডিজ কিন্তু একদম অটোমেটিক চয়েস হিসাবে আসে। তো যাই হোক না কেন, এটা যদিও মূলত ক্লাস 11-এর জন্য ইন্টেন্ডেড এই ক্লাসটা, কিন্তু এই ক্লাসটা অন্যান্য যারা কলেজ স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কাজে লাগতে পারে। তো যাই হোক না কেন, আজকের আলোচনা আমরা এগোবো। ফ্রান্সিস বেকন আমরা মোটামুটি জানি যে রেনেসা এবং ট্রানজিশন যে পিরিয়ডটা রয়েছে ইংলিশ লিটারেচারের, সেই পিরিয়ডে বিলং করেন। মানে মোটামুটি 16th সেঞ্চুরি এবং 17th সেঞ্চুরির যে এই সময়টা, 16th সেঞ্চুরির সেকেন্ড হাফ, 17th সেঞ্চুরির ফার্স্ট হাফ, এই সময় আমরা ফ্রান্সিস বেকনের বেস্ট পার্টটা দেখি। এবং একটু বলে রাখা ভালো, রেনেসা আমাদের যেটা শুরু হয়েছিল ইটালিতে, পরবর্তী সময় ইংল্যান্ডে এবং ইউরোপের অন্যান্য দেশ এবং একই সঙ্গে এশিয়ার দেশ তথা ভারতকেও প্রভাবিত করেছিল। তো সেই রেনেসা কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করেছিল নতুন ধরনের ভাবনা চিন্তা ভাবতে এবং অন্যরকম কাজকর্ম করতে, যে কাজকর্ম মানুষ কিন্তু করেছিল নিজেকে প্রমাণ করার জন্য। অর্থাৎ মানুষ একটা মোটর দ্বারা পরিচালিত হয়েছিল, সি দ্য আনসিন, নো দ্য আননোন, ব্রেক দ্য বাউন্ডারি, গো বিয়ন্ড ইউর সেলফ। অর্থাৎ অজানাকে জানো, অদেখাকে দেখো, নিজের বাইরে বেরিয়ে গিয়ে বাইরের জগৎটাকে বোঝার চেষ্টা করো। এবং এই যে একটা ইন্সপিরেশন বা একটা নতুন ধরনের ভাবনা চিন্তা, এটা কিন্তু মানুষকে বিভিন্ন ধরনের কাজে, বিভিন্ন ইনোভেটিভ কাজে, বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারে উদ্বুদ্ধ করেছিল। এবং যারা চিন্তনশীল বুদ্ধিজীবী মানুষ, এই সমস্ত ইন্টেলেকচুয়াল মানুষজন যারা ছিলেন ইউরোপে বা অন্যান্য দেশে, তাদেরকে নতুন ধরনের সৃষ্টির কাজে উদ্দীপিত করেছিল রেনেসার যে ভাবধারা। এবং তার প্রভাবেই আমরা দেখি যে ফ্রান্সিস বেকন, যিনি একধারে ছিলেন ফিলসফার, একদিকে স্টেটসম্যান, একদিকে বিজ্ঞানের ক্ষেত্রে একজন অগ্রগণ্য মানুষ, তার লেখায় আমরা একটা অদ্ভুত ইন্টেলেকচুয়ালিটির ছাপ পাবো। এবং বেকনের যে সমস্ত এসেগুলো রয়েছে, সেই এসেগুলোকে আমরা বলি প্র্যাগম্যাটিক এসেজ। প্র্যাগম্যাটিজম অফ বেকন ইজ আ ভেরি প্রমিনেন্ট পয়েন্ট টু নোট। প্র্যাগম্যাটিজম ব্যাপারটা কি আমি আসছি, তবে তার ফাঁকে একটু বলে রাখি, বেকনের বিখ্যাত অনেকগুলো লেখা রয়েছে, প্রচুর লেখা রয়েছে। যেমন নোভাম অর্গানাম আমরা পাবো, এসেইস পাবো, ওকে, তো এইরকম নিউ আটলান্টিস পাবো। তো এইরকম বিভিন্ন ধরনের লেখা আমরা পাবো। তার মধ্যে থেকে এই যে এসেটা তোমাদের রয়েছে, সেই এসেটা খেয়াল করে দেখো, এসেজ অর কাউন্সেলস, সিভিল অর মরাল, এই যে কালেকশন অফ এসেজ সেখান থেকে নেওয়া হয়েছে। এবং তার 1625 যে এডিশনটা, সেখান থেকে নেওয়া হয়েছে। তো যাই হোক না কেন, আমরা ফ্রান্সিস বেকনের প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচটা একটু বোঝানোর চেষ্টা করব। প্র্যাগম্যাটিক এবং প্র্যাকটিক্যাল এই দুটো শব্দ প্রায় কাছাকাছি, কিন্তু আমাদের মধ্যে একটু কনফিউশন তৈরি হয়। প্র্যাকটিক্যাল কথাটা দুটো মানে হয় আমরা জানি। কোনো একটা থিওরি পার্টের বাস্তব প্রয়োগ, তাকে আমরা প্র্যাকটিক্যাল বলি, অর্থাৎ বাস্তবে প্রযুক্ত এরকম বিষয়টা। আবার প্র্যাকটিক্যাল মানুষের সম্পর্কে যখন বলি, তখন বোঝায় একজন মানুষ যার বাস্তব সম্পর্কে, অর্থাৎ রিয়েলিটি সম্পর্কে তার ধারণা রয়েছে, হোয়াট ইজ হোয়াট, এই ব্যাপারটা সম্পর্কে ধারণা রয়েছে। তো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল মানুষ। যদি বলি হি ইজ আ প্র্যাকটিক্যাল মাইন্ডেড পারসন, মানে তিনি বাস্তবটা খুব ভালো করে বোঝেন, খুব একটা ইমোশনাল ব্যাপারে তিনি মুভড হন না। যারা ইমোশনাল খুব বেশি হয় তার প্র্যাকটিক্যাল কম হয়, এটা আমরা দেখেছি। আবার কম্বিনেশনও থাকে যে ইমোশনাল এবং প্র্যাকটিক্যাল একটা অদ্ভুত ব্যালেন্স ফর্ম থাকে মানুষের মধ্যে, এটাও হয়। যাই হোক, তো প্র্যাকটিক্যাল মানে বাস্তবসম্মত বা বলা ভালো বাস্তব সম্পর্কে ধ্যান ধারণা রয়েছে এরকম একজন মানুষকে আমরা বলছি। আর প্র্যাগম্যাটিক এই কথাটা মানে হচ্ছে কিন্তু তিনি শুধু বাস্তবটা বোঝেন তাই নয়, তিনি যেটা ইউটিলিটেরিয়ান ফিলসফি বলি, অর্থাৎ বাস্তবের থেকে কতটা সেরাটা তার প্রফিটের জন্য বের করে নেওয়া যায় সেটা ভালো করে বোঝেন। হি ইজ এ প্র্যাগম্যাটিক পারসন, মানে হচ্ছে তিনি বাস্তবটা তো ভালো করে বোঝেনি, এবং ওই বাস্তবে তার যে ফ্যাক্টস ওয়ার্ল্ড চারদিকে রয়েছে, সেটাকে কি করে নিজের কাজে বেস্ট ওয়েতে ইউটিলাইজ করা যাবে, ইউটিলাইজ করার যে মানসিকতা রয়েছে, যার পার্সোনাল প্রফিট, এবং শুধু পার্সোনাল প্রফিট নয়,
বলা যাবে জেনারেল প্রফিটের জন্য, সেই মানুষটাকে বলছি আমরা প্র্যাগমেটিক। তো প্র্যাগমেটিক মানুষ সচরাচর উপযোগীবাদে বিশ্বাসী হন। উপযোগিতাবাদ যেটা রয়েছে, ইউটিলিটেরিয়ান ফিলসফি, অর্থাৎ আমাকে হোয়াট পেজ মি বেস্ট, এই ভাবনাটা যার মধ্যে থাকে তাকে আমরা প্র্যাগমেটিক বলি। তো বেকন তার এসেগুলোতে প্র্যাগমেটিজমের ছাপ রেখেছেন। কেন প্র্যাগমেটিজমের ছাপ রেখেছেন? না, যে বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন সেই বিষয়টাকে তিনি কিন্তু ভাষা ভাববাদী থিওরিটিক্যাল আলোচনায় নিয়ে যাননি। তিনি একদম বাস্তবে যেটা প্রয়োগ করা সম্ভব বাস্তবমুখী আলোচনা করেছেন, এবং সেই আলোচনা কিন্তু আমাদেরকে আমাদের বাস্তব জীবনে প্রতিদিনের ডে টু ডে লাইফে প্রচণ্ডভাবে উপকৃত করবে। এইটাকে মাথায় রেখে আমরা পড়ব। অফ স্টাডি যে বিষয়টা নিয়ে তোমাদের আলোচনা করছি, খেয়াল করে দেখো, যত ছাত্রছাত্রী রয়েছে, বা ছাত্রছাত্রী বলতে আমি একাডেমিক্যালি যারা পড়াশোনা করছো বিভিন্ন ইনস্টিটিউশনে, তাদের কথা তো আমি অবশ্যই ভাববো। along with this particular class, the larger class of students, যেমন দেখা গেল আমি এখনো স্টুডেন্ট, প্রত্যেক টিচারই লাইফ লং স্টুডেন্ট। শুধু টিচার কেন, বিভিন্ন মানুষ যারা পড়াশোনা করেন তারা সবাই স্টুডেন্ট। তবে একজন মানুষ যে শিখতে থাকে কন্টিনিউয়ালি এবং বই পড়ে বিশেষ করে, তাকে আমরা স্টুডেন্ট বলতেই পারি, যে কোনো বয়সী হোক না কেন। তাহলে স্টাডি এমন একটা বিষয় যেটা খুব ইউনিভার্সাল একটা বিষয়, এবং এই বিষয়টা বহু মানুষকে ইনক্লুড করে, রিলেট করে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অফ স্টাডিজ, অফ অ্যাবাউট পড়াশোনা সম্পর্কে কিছু বিষয় বলেছেন, তাহলে অটোমেটিক্যালি তোমাদের ইন্টারেস্ট গ্রো করা উচিত যে হ্যাঁ, এটা আমাদের বিষয়, আমাদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা, মানে এখানে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো আমাদের জন্যই বলেছেন। সো এই পিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং, এবং এর প্রত্যেকটা লাইন অনেকটা সময় নেবে বোঝাতে, কারণ বেকনের স্টাইল হচ্ছে অ্যাফোরিস্টিক স্টাইল আর কি, মানে একটা ছোট ছোট কথা বলে গেছেন, ব্রিফ ফ্রিদি সেইংস, যেটা প্রত্যেকটা কথাকে একটা অ্যাফোরিজম বা প্রভাব হিসেবে আমরা ভেবে নিতে পারি। অর্থাৎ ছোট ছোট কথা বলে গেছেন, ওই কথাগুলো অনেক বড় ডিসকাশনের জন্ম দিয়ে যায়। তো যাই হোক, এইটুকু কথা মাথায় রেখে আমরা চলে যাব অফ স্টাডিজ সম্পর্কে আলোচনায়। তাহলে অফ স্টাডিজ মানে পড়াশোনা সম্পর্কিত বিষয়। তো অফ স্টাডিজ এসের একটা পার্ট আমি নিয়েছি, এই এসেটা দুটো বা তিনটে আলোচনা হবে, কারণ অ্যাকচুয়ালি পুরো এসেটা আলোচনা একসঙ্গে করা সম্ভব নয়, অনেকটা সময় নেবে। তো দেখো তোমাদের যেটা বলছে, স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। ছোট্ট কথা, পড়াশুনোর কাজ কি? পড়াশোনা আমাদের সার্ভ করে, বা আমাদের যে কাজটা করে দেয়, আমাদের যেভাবে পরিষেবা দেয়, সেটা হচ্ছে আনন্দের জন্য আমরা পড়ি। ফর অর্নামেন্ট, অর্নামেন্ট ব্যাপারটা বুঝতে হবে, অলঙ্করণের জন্য পড়ি, এবং অ্যাবিলিটি অর্থাৎ দক্ষতার জন্য পড়ি। মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যারা পড়াশুনো করে তারা আনন্দের জন্য পড়ে। কিছু মানুষ থাকে, মানে ধরো গল্পের বই আমরা পড়ছি, যে বইটা পড়ে আমার মন ভালো হচ্ছে, ভালো হচ্ছে বলতে আমি সবসময় যে আনন্দের দিকে যাচ্ছি ডিরেক্টলি, খুব মজা পাচ্ছি, ব্যাপারটা নাও হতে পারে। অনেক সময় দুঃখের বিষয় নিয়েও বই থাকতে পারে, যে বইটা কিন্তু আমাকে প্লিজ করছে, মানে আমাকে কোনো না কোনোভাবে স্যাটিসফাই করছে। প্লিজ করা মানে সবসময় যে প্লেজার দিচ্ছে ব্যাপারটা তা নয়, স্যাটিসফাই করছে। তাহলে আমরা আনন্দের জন্য বই পড়ি। অবশ্য যাপনের অন্যতম প্রধান উপায় বই। আজকে দাঁড়িয়ে, অর্থাৎ আজকালকার দিনে মোবাইল ফোন যেখানে একদম সর্বগ্রাসী ভূমিকা নিয়ে ঢুকে পড়েছে, বই কিন্তু অসাধারণ একটা আমাদের উপায় হতে পারে মানুষকে মোবাইলের অ্যাডিকশন থেকে বের করে আনার জন্য। তো এই বই পড়ার আনন্দ যদি যে আনন্দটা রয়েছে আমরা যদি বুঝে নিতে পারি, তাহলে কিন্তু বই আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ডস হয়ে যেতে পারে। যাই হোক, তো স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট, যে মানুষ পড়াশুনো করে সেই মানুষের কথাবার্তার যে বাঁধুনি, তার ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে একটা অর্নামেন্টাল টাচ আমরা দেখি, অর্থাৎ খুব সুন্দর করে সাজানো গোছানো, সুন্দরভাবে উপস্থাপিত। অ্যাকচুয়ালি মানুষ অর্নামেন্ট কেন করে? নিজেকে বিউটিফাই করার জন্য। তো যে মানুষটা পড়াশুনো করে তার ভাষার মধ্যে সৌকর্য থাকে, বাঁধুনি ভালো থাকে, বিউটিফাইড ল্যাঙ্গুয়েজ হয়। কারণ যত বেশি তুমি পড়বে তোমার ভাষা তত বেশি সুন্দর হবে। বিভিন্ন লেখকের লেখার স্টাইল তোমার কথার মধ্যে চলে আসবে অদ্ভুতভাবে। এটা তুমি সচেতনভাবে করবে তা কিন্তু নয়, অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। তো যাই হোক, বলছে কি, স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি, দক্ষতার জন্ম দেয়। ব্যাপারটা কেমন না, পড়াশুনো করলে মানুষ বিভিন্ন রকম জ্ঞানের তার সংগ্রহের একটা ব্যাপার থাকে, এবং সেই জ্ঞানগুলো আমাদের বাস্তবে বিভিন্ন রকম দক্ষতার জন্ম দেয়। সাপোজ তুমি ফিজিক্স পড়ছো, ফিজিক্স যখন তুমি পড়ছো তোমার ইলেকট্রিসিটি সম্পর্কে ধারণা হয়ে যাবে, তখন ইলেকট্রিকে কাজ করতে গিয়ে তোমার সুবিধা হবে, ইউ উইল বি অ্যাবল। দেখা গেলো তুমি বোটানি নিয়ে পড়াশোনা করছো, বোটানি নিয়ে পড়াশোনা করলে দেখা যাবে তুমি উদ্ভিদের সম্পর্কে ভালো জানবে, উদ্ভিদের ট্রিটমেন্টের ক্ষেত্রে তোমার জ্ঞান কাজে লাগবে।
তুমি ইংরেজি নিয়ে পড়ছো, ইংরেজি দক্ষতা তোমার দেখা যাবে পৃথিবীর সর্বত্র কাজে লাগছে। যে কোনো সাবজেক্ট পড়তে গেলে, বিদেশিদের সঙ্গে কমিউনিকেট করতে গেলে সর্বত্র ইংরেজি কাজে লাগছে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা পড়াশোনা আমাদের কোনো না কোনো অ্যাবিলিটি জন্ম দেয়। ওকে, তো সেই অ্যাবিলিটি আমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। তাহলে আমরা পড়াশোনার মানে বেকনের মতানুসারে 3 ধরনের উপযোগিতা রয়েছে। একটা হচ্ছে আমাদের আনন্দ দেয়, একটা হচ্ছে আমাদের ভাষাগুলোকে অর্নামেন্টাল বা সুন্দর করে, বিউটিফাইড করে, এবং আমাদের অ্যাবিলিটি জন্ম দেয়, আমাদেরকে এবল করে। নেক্সট, দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং। তাদের যে প্রধান প্রয়োগ, দেয়ার চিফ ইউজ প্রধান প্রয়োগ বা ব্যবহার ফর ডিলাইট আনন্দের জন্য ইজ ইন প্রাইভেটনেস। এটা মানুষ যখন একা থাকে, প্রাইভেট লাইফ লিড করে, তখন অর্থাৎ যখন সে অবসর যাপন করে, তার লিজার আওয়ার কাটায়, আনন্দ পাওয়ার জন্য যখন পড়ে, সেটা হচ্ছে প্রাইভেটলি। অ্যান্ড রিটায়ারিং, রিটায়ারিং মানে এখানে কিন্তু লিজার আওয়ার, রিটায়ারিং মানে মানুষ চাকরি থেকে অবসর নিয়েছে, ব্যাপারটা ওই রকম সবসময় ভাবলে হবে না। হ্যাঁ, রিটায়ার লাইফে কেউ পড়তেই পারে, তার হাতে তখন একটু বেশি সময় রয়েছে। এখানে রিটায়ারিং মানে অবসর সময়। তাহলে মানুষ যখন আনন্দের জন্য পড়তে চায়, সেটা মূলত তার প্রাইভেট পড়াশুনো, অর্থাৎ একা একা আছে, বই খুব ভালো সঙ্গী হতে পারে, অবসর আছে, বই খুব ভালো সঙ্গী হতে পারে। বেশ, ফর অর্নামেন্ট, এবং দেখা গেল কিনা অর্নামেন্ট বা আমাদের ভাষার যে সৌকর্যের জন্ম দেয়, একটু আগে আমরা জেনে এলাম পড়াশুনো, সেটা কোথায় না ইজ ইন ডিসকোর্স। ইজ ইন ডিসকোর্স। ডিসকোর্স বলতে অ্যাকচুয়ালি আলাপ আলোচনার ক্ষেত্রে। অ্যাকচুয়ালি এই ডিসকোর্সটা কেবল ভার্বাল ফর্মে হবে, নাও হতে পারে। ডিসকোর্স অনেক সময় রিটেন ফর্মেও হয়। আমি যখন কোনো লেখা লিখছি, সেক্ষেত্রে দেখাবে আমার পড়াশোনা কিন্তু অনেক বেশি কাজে আসছে। তো ডিসকোর্স মানে কেবল যে আমাদের আলোচনা, মানুষের সঙ্গে আরেকটা মানুষের কথোপকথন নাও হতে পারে। তো ডিসকোর্সের ক্ষেত্রে যে মানুষটা পড়াশোনা করা মানুষ, তার বিভিন্ন কথাবার্তার মধ্যে তার সেই পড়াশোনার ছাপটা থাকে। না, আমি এটা বলছি না যে প্রতি মুহূর্তে কোটেশন দিতে হবে। এটা কিছু মানুষের বদভ্যাস থাকে, হামেশা কোট করা। কিছু কোটেশন মুখস্থ করে রেখেছেন, কথায় কথায় কোট করেন, এটা অ্যাফেক্টেশন, এটা বা দূষণ, হ্যাঁ, ভাষা দূষণ। কিন্তু দেখা গেল যে মানুষটা পড়াশুনো করেছেন, সে যখন অন্যের সঙ্গে কথাবার্তা বলতে যায়, তার সেই কথাবার্তার মধ্যে একটা অদ্ভুত সৌন্দর্য থাকে, ইমপ্রেসিভনেস থাকে। ওকে, সেটাই বলতে চাওয়া হয়েছে। তো কি বলছে যে ফর অর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স অ্যান্ড ফর অ্যাবিলিটি ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস। এবং এইটা খুব ভালো কথা যে অ্যাবিলিটি বা দক্ষতা আমাদের কোথায় কাজে লাগে, সেটা রয়েছে বা তার প্রয়োগটা রয়েছে পড়াশোনার। ইজ ইন দ্য জাজমেন্ট, বিচারের ক্ষেত্রে, অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস। আমরা বিভিন্ন যে কাজকর্ম করি, সেটা যখন ডিসপোজ করি মানে হোয়েন উই এক্সিকিউট দ্য ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটিস, বিভিন্ন কাজকর্ম যখন সম্পাদন করি, এবং বাস্তবে জাজ করতে যাওয়াটা আমাদের প্রতিদিন হাজার রকম জিনিস জাজ করতে হয়। সে বাজারে মাছ টাটকা কিনা, সবজি ঠিকঠাক আছে কিনা থেকে শুরু করে মানুষের সঙ্গে ডিসকাশন করার সময়, ইন্টারাক্ট করার সময় জাজমেন্ট করতে হয়। আমাদের প্রতিদিনের জীবনে হাজার হাজার জাজমেন্ট যাদের আমাদের করতে হয়, সেই জাজমেন্টগুলোকে সঠিকভাবে করতে সাহায্য করে পড়াশুনো। কারণ পড়াশুনো আমাদের ঠিক যেরকমভাবে বাস্তবের জ্ঞান জন্ম দিয়ে যায় আমাদের মধ্যে, তেমনিভাবে মানুষ সম্পর্কেও ধ্যান ধারণা আমাদের তৈরি করে দেয়। মানুষের যে স্বভাব, হিউম্যান নেচার, মানব প্রকৃতি, তার সম্পর্কেও ধারণা আমরা পাই পড়াশুনো থেকে। তো কি বলছে, ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস। তো for expert men can execute and perhaps judge of particulars one by one. Okay, but the general counsel and the plots and marshalling of affairs comes best from those who are learned. যারা এক্সপার্ট মেন, কিছু মানুষ থাকে ন্যাচারালি, তাদের মধ্যে অ্যাবিলিটি থাকে, তারা খুব একটা বেশি পড়াশোনা করেননি, তারা কিন্তু এক্সপার্ট মানুষ, যারা দক্ষতা কিন্তু নিয়ে জন্মেছেন, কোনো না কোনোভাবে অর্জন করেছেন, জন্মেছেন অথবা অর্জন করেছেন। একটা মানুষ দেখা গেল স্কুল কলেজে যাননি, কিন্তু প্রচুর মানুষের সঙ্গে ডিল করেছেন কোনো না কোনো কাজের সাপেক্ষে। সেটা পলিটিক্স হতে পারে, বিজনেস হতে পারে, এনিথিং হোয়াটসোএভার। তিনি প্রচুর দেশ ঘুরেছেন হতে পারে। তো বিভিন্ন মানুষের সঙ্গে সংস্পর্শে আসতে গিয়ে, ইন্টারাক্ট করতে গিয়ে, পারস্পরিক যখন বিভিন্ন রকম অভিজ্ঞতা ঘটেছে, তার দ্বারা তার মধ্যে অ্যাবিলিটি জন্ম রয়েছে। ওকে, সেই যে অ্যাবিলিটি জন্ম হয়েছে, তো সেখানে দেখা গেল তিনি এক্সপার্ট হয়ে গেছেন। পড়াশোনা না করেও কিছু এক্সপার্ট মানুষ থাকেন, তারা এক্সিকিউট করতে পারেন, সম্পাদন করতে পারেন, অ্যান্ড পারহ্যাপস জাজ, এবং সম্ভবত বিচারও করতে পারেন অফ পার্টিকুলার কিছু কিছু বিষয় বা বিশেষ কিছু বিষয়ে তারা খুব এক্সপার্ট হন। তারা প্রপারলি জাজ করতে পারেন ওই বিষয়টা পড়াশোনা না করেও, ওয়ান বাই ওয়ান, একটা পর একটা তিনি সুন্দরভাবে করে যাচ্ছেন। ওকে, তার এই জাজমেন্ট এবং এক্সিকিউশন অফ অ্যাফেয়ার্স। বাট দ্য জেনারেল কাউন্সেলস, কিন্তু সাধারণ যে পরামর্শ,
এখানে পরামর্শ বলতে অ্যাকচুয়ালি ইনপুটস অফ নলেজ, ওকে। বাট দ্য জেনারেল কাউন্সিলস অ্যান্ড দ্য প্লটস, এখানে প্লটস মানে অ্যারেঞ্জমেন্ট, ওকে। আমরা সাহিত্যের ক্ষেত্রে প্লট জানি, প্লট সেখানে কি অ্যারেঞ্জমেন্ট অফ ইনসিডেন্টস অর ইভেন্টস অফ অ্যাকশন। তো তেমনি এখানে প্লটিং মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্টস। অ্যান্ড মার্শালিং, মার্শালিং মানে এখানে এক্সিকিউশন অফ অ্যাফেয়ার্স, বিভিন্ন বিষয়ের এক্সিকিউশন কাম বেস্ট, সবচেয়ে ভালোভাবে আসে কোত্থেকে, ফ্রম দোজ, ওই সমস্ত মানুষদের কাছ থেকে, হু আর লার্নেড, যারা শিক্ষিত। তো এক্স্যাক্টলি ন্যাচারালি ট্যালেন্টেড, ন্যাচারালি স্কিলফুল কিছু মানুষ থাকে, তারা এক্সপার্ট মানুষ, তারা খুব একটা পড়াশুনো না করেও নিজেদের কাজ এবং জাজমেন্টস দিয়ে যেতে পারেন। আমরা বহু সম্রাটের কথা পেয়েছি ইতিহাসে, আকবর, শেরশাহ, যারা বিশাল কিছু পড়াশুনো করেননি কিন্তু প্রচণ্ড দক্ষ শাসক ছিলেন। তাদের ওই অ্যাবিলিটি ন্যাচারালি তাদের মধ্যে এসেছিল বাস্তব জীবন থেকে, বা তারা হয়তো ইনবর্ন কিছু ট্যালেন্ট নিয়ে জন্মেছিলেন। কিন্তু সাধারণভাবে আমরা দেখি যারা পড়াশুনো করা মানুষ, তাদের কাছ থেকে আমরা ভালো ভালো পরামর্শ পাই। তারা দেখা গেল তাদের ওই পড়াশুনো থেকে নেওয়া নলেজটা যদি প্রপারলি তারা গ্যাদার করে থাকেন, তারা বিভিন্ন বিষয়কে ঠিকঠাক সাজাতে পারেন, প্রপারলি জাজ করতে পারেন, এবং এক্সিকিউট করার ক্ষেত্রেও তাদের একটা আমরা দেখতে পাই প্রাধান্য থাকে, এবং প্রপারলি তারা এক্সিকিউট করতে পারে। অ্যান্ড দ্য প্লটস অ্যান্ড মার্শালিং অফ অ্যাফেয়ার্স কাম বেস্ট, এটা কিন্তু আমরা পাই বা আসে সেরা ফর্মে কোত্থেকে না, ফ্রম দোজ, ওই সমস্ত মানুষদের কাছ থেকে হু আর লার্নেড, যারা শিক্ষিত। টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ। তো এতক্ষণ ভালো ভালো কথা বলা হলো, পড়াশুনো নিয়ে খুব ভালো ভালো কথা, কিন্তু বলছেন যে অতিরিক্ত সময় পড়াশোনায় ব্যয় করা মানে সেটা হচ্ছে আলস্য। অ্যাকচুয়ালি টু মাচ অফ এভরিথিং ইজ হার্মফুল, টু মাচ অফ ইটিং ইজ হার্মফুল ফর দ্য বেলি, টু মাচ অফ ওয়াচিং দ্য টিভি অর মোবাইল ইজ হার্মফুল ফর দ্য আইজ, টু মাচ অফ এভরিথিং ইজ হার্মফুল, টু মাচ অফ স্টাডি ইজ অলসো। তো এখানে কি বলছি যে অতিরিক্ত পড়াশোনা করা আলস্য, এটা একদম বাস্তব কথা। মানে অ্যাকচুয়ালি ডোন্ট থিঙ্ক দ্যাট আই এম ডিসকারেজিং ইউ টু স্টাডি, তোমাদের পড়াশোনা না করতে বলছি না। বিষয়টা হচ্ছে এই যে বেশি পড়াশুনো করা, দেখা গেলো একটা স্টুডেন্ট বলছে আমি 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা পড়াশোনা করি, তার মানে খাওয়া দাওয়ায় চান ফান ঘুম নিয়ে বাকি 8 ঘন্টা। এই পড়াশুনো আর ঘুম খাওয়া বাদ দিয়ে আরও তো অনেক কাজ থাকে যেটা তার কাছ থেকে তার ফ্যামিলি আশা করে, তার লাইফ আশা করে। তো সেই কাজটা কখন হবে তাহলে? তাহলে দেখা গেল সে তার অন্যান্য কাজ অন্য কারুকে দিয়ে করিয়ে নিচ্ছে, বাধ্য করছে অন্য কাউকে, অথবা সে ওটাকে অবহেলা করছে আলস্যের কারণে। তাহলে পড়াশুনো খুব বেশি করা দরকার নেই, অতিরিক্ত সময় পড়াশোনায় দেওয়া হচ্ছে আলস্য। ঠিক আছে, আমার যতটা দরকার আমি সেই সময় দেবো। অ্যাকচুয়ালি এটা রিয়েল লাইফ কথা বলি, যে স্কুল আওয়ারের বাইরে, স্কুল কলেজ আওয়ারের বাইরে যদি কেউ সকাল সন্ধ্যা 3-6 ঘন্টা পড়ে না, যথেষ্ট আমার ধারণায় পার্সোনালি। তবে এটা ভ্যারি করতেই পারে, আমার এই ওপিনিয়নটা সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নাও হতে পারে। তবে আমি জেনারেলি দেখেছি যে স্কুল কলেজ আওয়ারের বাইরে 3-6 ঘন্টা পড়াশোনা মানে এনাফ। কেউ যদি রেগুলারলি এটা করে যায়, তাকে আর পেছন ফিরে তাকাতে হবে না। তো যাই হোক না কেন, কি বলছে যে হ্যাঁ, টু স্পেন্ড টু মাচ টাইম, অত্যধিক সময় ব্যয় করা কোথায় না, ইন স্টাডিজ, পড়াশোনার ক্ষেত্রে, ইজ স্লথ, সেটা হচ্ছে আলস্য। টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ অ্যাফেক্টেশন। হ্যাঁ, আমার পড়াশুনো করা নলেজ যদি আমি অত্যধিক প্রয়োগ করি কোথায়, ভাষাকে সুন্দর করার ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যাফেক্টেশন। ওই যে বলছিলাম ভাষা দূষণ, দেখা গেল কথায় কথায় আমি কোটেশন দিচ্ছি, কথায় কথায় রবীন্দ্রনাথ, নজরুল, ঠিক আছে, শেক্সপিয়ার কোট করতে আছি, তো এটা হচ্ছে দূষণ, অ্যাফেক্টেশন। ওকে, এটা দোষের একটা ব্যাপার। এত বেশি পড়াশুনো দেখানোর দরকার নেই। বারবার করে বলছি, পড়াশুনো দেখানোর বিষয় নয়, পড়াশুনো অটোমেটিকলি তোমার ভাষাকে বদলে দেবে, তোমার কথার মধ্যে ছাপ থাকবে, তোমার কথার মধ্যে সুন্দর একটা বাঁধুনি থাকবে। কিন্তু সচেতনভাবে পড়াশোনা করা নলেজটাকে আমি অত্যধিক ব্যবহার করছি, পদে পদে আমি ব্যবহার করছি, সেটা কিন্তু অ্যাফেক্টেশন। ওকে, তো কি বলছে, টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ অ্যাফেক্টেশন, টু মেক জাজমেন্ট হোললি বাই দেয়ার রুলস ইজ দ্য হিউমার অফ এ স্কলার। তো দেখা যাচ্ছে কি, যদি আমি পড়াশোনা করা নলেজ দিয়ে কেবলই ওটার ভিত্তিতেই জাজ করতে যাই, প্র্যাকটিক্যাল সেন্স বাদ দিয়ে, সিচুয়েশনকে জাজ না করে, তাহলে কিন্তু ওটা যতই পণ্ডিত ব্যক্তি হোক, তোমার ক্ষেত্রে ব্যাপারটা হিউমারাস হয়ে যাবে। মানে বিষয়টা হচ্ছে এরকমভাবে, দেখা গেল লেখা আছে যে সদা সত্য কথা বলিবে, এটা একটা পড়াশোনা করার বিষয়, আমি জেনেছি পড়ে, এবং এর মানেটাও আমি জানি। এবার দেখা গেলো কোথাও বদমাইশরা তোমাকে ধরে নিয়ে গেছে, গুন্ডারা ধরে নিয়ে গেছে, ডাকাতরা ধরে নিয়ে গেছে, সেখানে দেখা গেলো মিথ্যে কথা বলে বেরিয়ে আসতে হবে, মিথ্যে কথা বললে তোমার প্রাণটা বেঁচে যাবে। সেখানে তুমি সত্যবাদিতা দেখাতে গেলে প্রাণটা চলে যাবে। যদি তোমার পড়াশোনা করার যে নলেজ, যে সদা সত্য কথা বলিবে, সেখানে প্রয়োগ করতে যাও, তাহলে কিন্তু সমস্যা আছে। তাহলে জাজমেন্ট, এটাই মজা করে বললাম, কেবল পড়াশুনোর দ্বারা যে নলেজ, তার দ্বারা আমি জাজমেন্ট করবো রিয়েল লাইফ সিচুয়েশন না দেখে। হ্যাঁ, পড়াশোনা করার যে নলেজ, তার সঙ্গে অনেক সময় রিয়েল লাইফের কিছুটা ম্যাচ করবে, কিছুটা ম্যাচ করবে না। যেটা ম্যাচ করবে না সেটা কিন্তু কোয়াইট ন্যাচারালি তোমাকে নিজস্ব ভাবনা চিন্তাকে কাজে লাগিয়ে, বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে
ওটাকে জাজ করতে হবে। এমনকি অ্যাপারেন্টলি মনে হবে এটা আমার ওই নলেজের সঙ্গে মিলে যাচ্ছে, নাও হতে পারে। রিয়েল লাইফকে জাজ করার অ্যাকচুয়াল ফ্রেমওয়ার্ক হচ্ছে তোমার অ্যাট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড তোমার নলেজ থাকুক, একাডেমিক নলেজ থাকুক, বাট প্রত্যেকটা মানুষের জীবন আলাদা, প্রত্যেকটা মানুষের সিচুয়েশন আলাদা, সেটাকে আলাদা আলাদা করে বুঝতে হবে, দিলেই কিন্তু জাজমেন্টটা ঠিকঠাক আসবে। ওকে, তো কি বলছে, টু মেক জাজমেন্ট হোললি, তুমি যদি জাজ করতে যাও হোললি পুরোপুরি বাই দ্য রুলস, তাদের ওই পড়াশোনা করার যে রুলস, মানে অ্যাকচুয়ালি এখন প্রিন্সিপালস থিওরিজ রুলস বলতে এইটাই বলা হচ্ছে। পড়াশোনা করার মধ্য দিয়ে তুমি যে সমস্ত নীতির সম্পর্কে জেনেছো, রুলসের সম্পর্কে জেনেছো, থিওরিজ জেনেছো, কেবল তাদের দ্বারা যদি জাজ করতে যাও, ইট উড বি হিউমারাস ম্যাটার ফর ইভেন এ স্কলার। অ্যাকচুয়ালি হিউমার কথাটা আরেকটা অর্থে ব্যবহৃত হয়। হিউমার মানে কিন্তু মেন্টাল ফ্রেম। তাহলে স্কলার এই কথাটা যদি আমরা ধরে নিই পণ্ডিত ব্যক্তি, পণ্ডিত ব্যক্তির অতিরিক্ত পাণ্ডিত্য দেখানো হয়ে যাবে। পণ্ডিত ব্যক্তিরা সচরাচর সবসময় তার পাণ্ডিত্য জেনারেলি সবার ক্ষেত্রে না হলেও একটু দেখাতে চায়, তাহলে এই পাণ্ডিত্য দেখানো হয়ে যাবে, প্রপার জাজমেন্টই আর আসবে না। তাহলে পড়াশুনোর প্রয়োগ বাস্তব জাজমেন্টের ক্ষেত্রে লিমিটেড ওয়েতে হওয়া উচিত। ওকে, দ্য পারফেক্ট নেচার, দে মানে পড়াশোনা স্টাডিজ, তারা নেচারকে পারফেক্ট করে, নেচার মানে হিউম্যান নেচারকে, অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কথাগুলো ফাটাফাটি আর কি। কি বলছে, যে তারা মানুষের নেচারকে পারফেক্ট করে। যে মানুষ পড়াশোনা করে, অ্যাকচুয়ালি পড়াশুনো করি মানে কি, আমরা আমাদের বিভিন্ন স্কিল তৈরি করার জন্য পড়াশোনা করি, এবং আমরা বেটার হিউম্যান বিংস হওয়ার জন্য পড়াশোনা করি। অ্যাকচুয়ালি বেটার হিউম্যান বিংস মানে আমাদের মধ্যে যে ডেভিলিশ গুণগুলো রয়েছে সেগুলোকে মানে দমিয়ে রাখা, আর ডিভাইন গুণগুলোকে কাল্টিভেট করা, এই তো মুদ্রা উদ্দেশ্য। তো কি বলছে, যে পড়াশুনো তারা আমাদের মানুষের নেচারকে পারফেক্ট করে। মানুষের নেচারে যে সমস্ত এদিক ওদিক ব্যাপার রয়েছে, গোলমেলে ব্যাপার রয়েছে, ঠিক আছে, বিভিন্ন রকম ট্রাবলসাম টেন্ডেন্সিস রয়েছে যেগুলো আমাদের খারাপ মানুষকে পরিণত করতে পারে, সেগুলোকে চেক করে, সেগুলোকে দমিয়ে রাখে বা প্রুনিং করে। এই কথাটা, প্রুনিং কথাটা পরে আসছে। ওকে, তো পড়াশোনা আমাদের নেচারকে পারফেক্ট করে। ওকে, অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স। পড়াশুনো শুধু আমাদেরকে পারফেক্ট করে নয়, পড়াশুনোকেও পারফেক্ট হওয়ার দরকার থাকে, এবং সেটা মানুষ পায় তার অভিজ্ঞতা থেকে। আমি যদি আমার অভিজ্ঞতাকে কাজে না লাগিয়ে শুধু যদি আমার বুকিস নলেজ বা পুঁথিগত বিদ্যাকে কাজে লাগিয়ে বাঁচতে চাই, তাহলে কিন্তু মহা ঝামেলা হয়ে যাবে। ওকে, বলা হয়েছে যে তাজা শাকসবজি সবুজ বেশ ঝকমকে হবে। তুমি বাজারে গিয়ে সব দারুণ দারুণ সবুজ দেখতে সবজি কিনে এনেছো, বাড়িতে এসে জলে ডুবিয়ে দেখা গেল সবুজ কালার উঠে যাচ্ছে, তুঁতেতে ডোবানো পরিষ্কার। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু তোমার অধীত বিদ্যা না, প্র্যাকটিক্যাল নলেজ এর কাজে লাগবে, এবং সেটা এক্সপিরিয়েন্স। ওকে, বাজারে মাছ কিনতে গেছো, বিভিন্ন মাছের সফটনেস বিভিন্ন রকম থাকে। দেখা যাবে ইলিশ মাছের সফটনেস যেরকম থাকবে, অন্য একটা দেখা গেল কুনকুনি মাছ, তার হয়তো সফটনেস ওরকম থাকবে না, সেটা পচা মাছও হার্ড লাগে, মনে হবে টাটকা। তো এটা হচ্ছে এক্সপিরিয়েন্স। ওকে, ইলিশ মাছ যখন আমরা কিনতে যাই, তখন কি ভালো ইলিশ কিভাবে চিনতে হয়, যে ইলিশের গায়ে টিপ বসালে, অর্থাৎ আঙুল দিয়ে টিপলে টিপটা কিন্তু আবার নর্মাল ছেড়ে দিলে নর্মাল স্টেজে ফিরে আসবে। যেটা পচা মাছ সেটা কিন্তু কয়েক না ছেড়ে টিপটা থেকে যাবে। বা কিছু মাছ থাকে যেগুলো ন্যাচারালি নরম, তো সেগুলোকে তুমি যদি যতই টেপো না কেন, মনে হবে এটা পচা মাছ। ঠিক আছে, তো এইভাবে দেখা গেল তুমি যদি ভাবো নরম মানেই পচা মাছ, আর শক্ত মাছ মানেই টাটকা মাছ, এটা তোমার যদি নলেজে থাকে, তাহলে তুমি যদি এক্সপিরিয়েন্স তোমার না থাকে, তাহলে তুমি ঠকে যাবে। তো এটা আমি খুব রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিয়ে বললাম আর কি। তো পড়াশুনোর নলেজটাকেও কিন্তু পারফেক্টেড হতে হয় থ্রু এক্সপিরিয়েন্স। আমরা পড়াশোনার নলেজটাকে কীভাবে পারফেক্টলি কাজে লাগাবো, সেটা কিন্তু আমার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে, না হলে কিন্তু পড়াশোনা অনেক সময় ঝামেলা তৈরি করে দেবে। ওকে, ফর ন্যাচারাল অ্যাবিলিটিস, কারণ আমাদের মধ্যে স্বাভাবিক যে সমস্ত দক্ষতাগুলো জন্মায়, আর বেশ কিছু ন্যাচারাল অ্যাবিলিটি নিয়ে জন্মায়। ঠিক আছে, আমাদের বহু রকম কথা বলার অ্যাবিলিটি রয়েছে। আমরা তো কথা বলতে শিখে যাই, ধরো 2-3 বছর, কারো কারো ক্ষেত্রে হয়তো 3 বছর লেগে যায়, কেউ 1.5 বছর 2 বছরের মাথায় কথা বলতে শিখে যায় পুরোপুরি। তো অ্যাকচুয়ালি মানুষের কথা বলতে শিখতে সময় লাগে ধরলাম 3 বছর ম্যাক্সিমাম, কিন্তু কিভাবে কথা বলতে হয়, কি কথা কোথায় বলতে হয়, সেটা শিখতে দেখা যায় হয়তো মানুষের সারা জীবনও লেগে যেতে পারে, তাও সে ঠিকঠাক না শিখতে পারে। তো সেই জন্য বলছে যে ফর ন্যাচারাল অ্যাবিলিটিস, আমাদের যে সমস্ত স্বাভাবিক দক্ষতা রয়েছে, জাজমেন্টের দক্ষতা, ফিজিক্যাল অ্যাবিলিটিস রয়েছে, কথাবার্তা বলা, ভাবনা চিন্তা করার ক্ষমতা, আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস, সেই ন্যাচারাল অ্যাবিলিটিগুলো হচ্ছে প্রকৃতিতে জন্মানো গাছের মতো। ন্যাচারাল প্ল্যান্টস আমরা কি দেখি, যেরকম লম্ব গ্রোথ হয়, উলম্ব গ্রোথ তেমনিভাবে পাশের দিকে সুপারফ্লুয়াস ডালপালা বেরিয়ে যায়। ওকে, তো কি বলছে, সেগুলো জঙ্গলে হলে অসুবিধা নেই, কিন্তু যখন মানুষের সমাজে ঘরে গাছ পাশে গাছ করছো, তোমাকে কিন্তু ছাঁটাই করতে হবে।
আমরা তো অ্যাকচুয়ালি মানব সমাজ তো জঙ্গলের মতো নয়, মানব সমাজ হচ্ছে বাগিচার মতো, যেখানে আমরা সবকিছু ওয়েল অ্যারেঞ্জ করে রেখেছি। ওকে, তো সেই সমাজে থাকতে গেলে তোমার যে ন্যাচারাল অ্যাবিলিটিসগুলো তাকেও প্রুনিং করা দরকার। দ্য অ্যাবিলিটিস ফর ন্যাচারাল অ্যাবিলিটিস আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস দ্যাট নিড প্রুনিং, যেগুলো ছাঁটাই দরকার। আর সেই ছাঁটাই কাজটা করে স্টাডি। স্টাডি হচ্ছে কাঁচির মতো। ওকে, বা স্টাডি একদম, স্টাডি আমাদেরকে বলে দেয় এটা ঠিক এটা ভুল। তুমি একটা কালকে কাজ করে এসছো, কাজ করে মনে হয়েছে হ্যাঁ তোমার তখন পর্যন্ত যা বোধ বুদ্ধি, হ্যাঁ ঠিকঠাক করেছি। আমরা তো সবাই নিজেকে বাঁচিয়ে চলতে বা নিজের কোলে ঝোল টেনে ভাবতে অভ্যস্ত, হ্যাঁ যা করেছি ঠিক করেছি। কিন্তু দেখা গেলো ওই দিন রাতে এসে তুমি এমন একটা লেখা পড়লে, যে লেখায় অলমোস্ট তোমার একটা যে সিচুয়েশন তার কাছাকাছি একটা সিচুয়েশন রয়েছে, সেখানে পড়ে তোমার বোধটা এলো যে না আমি ঠিক করিনি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দেখা গেল কি, যে আমাদের এই যে ভাবনা চিন্তাটা, হ্যাঁ যা করেছি ঠিক করেছি, বোঝা গেল যে না, সবসময় ঠিক নাও হতে পারে, এর ছাঁটাই করার দরকার আছে। তাহলে ওই পড়াশুনো তোমার সেক্ষেত্রে কাঁচির কাজ করলো, তোমার ওই যে বেপরোয়া অ্যাটিটিউড সেটা কিন্তু প্রুনিং করে দিল। ওকে, তো পড়াশোনা আমাদেরকে এমন কিছু নলেজ এনে দেয় যেটা আমাদের মানুষের স্বভাব চরিত্রের, ভাবনা চিন্তার, মানসিকতার যে সমস্ত সুপারফ্লুয়াস সাইড সেগুলোকে কাটছাঁট করে একটা প্রপার শেপে নিয়ে আসে। অ্যান্ড দ্যাট প্রপার শেপ ইজ ভেরি মাচ ইউজফুল ফর হিউম্যান সোসাইটি। কারণ আমরা জঙ্গলে বাস করছি না, জঙ্গলে বাস করলে আমাদের কোনো সমস্যা ছিল না। ওকে, and studies themselves, okay, do give for direction too much at large except they be bounded in by experience. এটা খুব ফাটাফাটি একটা কথা। পড়াশুনো খুব ভালো জিনিস, কিন্তু বেশি পড়াশুনো করলে আবার তোমার মধ্যে এত সুপারফ্লুয়াস মেন্টালিটি এসে হাজির হবে, যেটা কিন্তু তুমি যদি এক্সপিরিয়েন্স দিয়ে তাকে আবার ছাঁটাই না করো, তাহলে কিন্তু মহা ঝামেলা আছে। তুমি প্রচুর পড়াশোনা করছো, এ লেখক এ কথা বলে গেছেন, ও লেখক ও কথা বলে গেছেন, অ্যাকচুয়ালি আমাদের প্রভার্বিয়াল ওয়ার্ল্ডের দিকে তাকালেই বুঝতে পারবে প্রচুর অ্যান্টিথেটিক্যাল এলিমেন্টস রয়েছে, সেলফ কন্ট্রাডিক্টরি এলিমেন্টস রয়েছে। ঠিক আছে, ওখানে বলা হচ্ছে নাই মামার থেকে কানা মামা ভালো, আবার বলা হচ্ছে শূন্য দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো, পুরো উল্টো কথা। তাহলে তুমি কনফিউজড হয়ে যাবে, বা তুমি সবগুলোকে নিতে গেলে তোমার জীবন পুরো ঘেঁটে খাওয়া হয়ে যাবে। তাহলে দেখা গেল কি, স্টাডিজ অনেক সুপারফ্লুয়াস গ্রোথের জন্ম দেয়। স্টাডিজ দেমসেলভস ডু গিভ ফোর্থ ডিরেকশন টু মাচ, ডিরেকশন মানে ডিরেকশন অফ গ্রোথ, এদিক ওদিক, ইন মাল্টি ডাইরেকশন। আমরা দেখতে পাই আমাদের মানব চরিত্রে অনেক, বা মানব স্বভাবের গ্রোথ বা টেন্ডেন্সি গ্রো করতে পারে। গ্রোথ মানে কি, টেন্ডেন্সি জন্মাতে পারে, বিভিন্ন ভাবনা চিন্তা জন্মাতে পারে, যেগুলো কিন্তু অ্যাট লার্জ এক্সেপ্ট দে বি বাউন্ডেড ইন বাই এক্সপিরিয়েন্স। হ্যাঁ, যদি সেগুলো অভিজ্ঞতার দ্বারা তাকে আমরা বাঁধাই না করি, ঠিকঠাক প্রপারলি বেঁধে না রাখি, তাহলে কিন্তু পড়াশুনো নিজে থেকে অনেক ডাইভারশন, অনেক বিচ্যুতি তৈরি করতে পারে। পড়াশুনো ভালো জিনিস, সব ভালোর যেরকম একটা না একটা খারাপ দিক থাকে, এখানেও ব্যাপারটা তাই। পড়াশোনা খুব ভালো জিনিস, কিন্তু তাকে এক্সপিরিয়েন্স দিয়ে প্রপারলি আমাদেরকে জীবনে কাজে লাগাতে হয়। অত্যধিক পড়াশুনো যেরকম ঠিক ভালো নয়, আবার পড়াশুনোর যে নলেজ সেটা দিয়ে অত্যধিক জাজমেন্ট করাটাও ঠিক নয়। প্রত্যেকটা ক্ষেত্রে ন্যাচারাল তোমার যে সেন্স এবং তোমার যে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স সেটাকে কাজে লাগানো উচিত, সেটা কাঁচির কাজ করে। তো কি বলছে এখানে, দে আর বাউন্ডেড ইন বাই এক্সপিরিয়েন্স। ফাইন, ক্রাফটি মেন কন্ডেম স্টাডিজ। হ্যাঁ, যারা দক্ষ মানুষ, ওই যে বললাম ন্যাচারালি স্কিলফুল যারা মানুষ, তারা পড়াশোনাকে খুব একটা পাত্তা দেয় না, কি হবে, এই হচ্ছে অ্যাটিটিউড তাদের। অ্যাকচুয়ালি তারা তাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বা তাদের ইনবর্ন কিছু ট্যালেন্টস নিয়ে যারা জন্মেছেন, তারা বিভিন্ন কাজ ন্যাচারালি করেন। সাপোজ একটা মানুষ একটুও পড়াশোনা করেননি, কিন্তু প্রচণ্ড বিজনেস মানে ভালো করে তিনি জীবনে দাঁড়িয়ে গেছেন, তিনি পড়াশোনা করার দরকার নেই, কি পড়াশোনা করতে যাচ্ছিস, তার মনে হয় পড়াশোনা করা কোনো দরকারই নেই। কিন্তু কথাটা ঠিক নয়, ওই রকম মানুষের সংখ্যা হার্ডলি দেখা যাবে হয়তো 2% মেবি। তো কে বলছে, ক্রাফটি মেন যারা দক্ষ মানুষ তারা পড়াশুনোকে নিন্দা করেন, মানে পড়াশোনা পছন্দ করেন, নিন্দা করেন বলতে দে ডোন্ট লাইক স্টাডিজ। সিম্পল ম্যান অ্যাডভায়ার দেম, যারা সাধারণ মানুষ, খুব বিশাল সফল মানুষ নন, ন্যাচারাল ট্যালেন্টেড নন, তারা পড়াশোনাকে অ্যাডমায়ার করেন। হ্যাঁ, পড়াশোনা খুব ভালো জিনিস, ঠিক আছে, হ্যাঁ পড়াশোনা বেসিক্যালি তো খারাপ জিনিস নয়, তারা পড়াশোনা করা মানুষজন যারা তাদেরকে বেশ সম্ভ্রম করেন। ওকে, তো দেখা গেলো কি, সিম্পল মেন যারা, তারা পড়াশোনাকে অ্যাডমায়ার করে, অ্যান্ড দ্য ওয়াইজ মেন ইউজ দেম। আর যারা ওয়াইজ মেন, প্রুডেন্ট মানুষ, আমি এখানে উইজডম বলতে আমি কিন্তু শুধুমাত্র জ্ঞান বলছি না, প্রুডেন্ট এই কথাটা আনছি, কারণ বেকনের ক্ষেত্রে কোনো লাইনই কিন্তু থিওরিটিক্যাল কেবল সাইড থেকে বিচার করলে হবে না। এখানে আমরা জানি উইজডম আর প্রুডেন্সের মধ্যে একটা ফারাক রয়েছে। উইজডম মানে প্রচুর জানে, আর প্রুডেন্ট মানে তার সেই জানাটাকে জানার পাশাপাশি যে প্রয়োগ করতে পারে। তো এটাই হচ্ছে মেন ফারাক। তো আমি এখানে ওয়াইজ মেন বলতে প্রুডেন্ট মানুষ ভাবছি,
তারা পড়াশুনোটাকে ব্যবহার করতে জানে, ঠিক আছে। অ্যান্ড প্রুডেন্ট, যারা ওয়াইজ ম্যান, অ্যান্ড দ্য ওয়াইজ ম্যান ইউজ দেম, তারা জানে কি করে পড়াশুনোকে নিজের পারপাসে ইউজ করতে হয়। আমি অধীত বিদ্যা শুধু বহন করিলাম কিন্তু বাহন করিতে পারিলাম না, রবি ঠাকুরের ওই যে মন্তব্য। তাহলে আর কি হলো? তো আমাদের অধীত বিদ্যাকে বহন করে আমরা ভারাক্রান্ত হয়ে জীবনযাপন করবো না, আমরা তাকে বাহন করবো, আমাদের কাজে লাগাবো। ওকে, তো কি বলছে? ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ, পড়াশুনো নিজে থেকে তাদের ব্যবহার শেখাবে না। তুমি প্রচুর পড়ে যাচ্ছ, পড়ে যাচ্ছ, সে কিন্তু বলবে না আমি যে তোমাকে নলেজটা দিলাম, 4 পাতার পড়া হলো আজকে, ধরো কোনো একটা বই তুমি 10 পাতা পড়লে, 10 পাতাকে যে নলেজ গ্যাদার করলে, সেই নলেজ কিন্তু আমাকে বলবে না হাউ টু ইউজ দেম। তোমাকে কি করে ইউজ করতে হবে সেটা তোমাকেই বুঝে নিতে হবে। ওকে, ফর দে টিচ নট, কারণ তারা শেখায় না দেয়ার ওন ইউজ, তাদের নিজেদের ব্যবহার, বাট দ্যাট ইজ আ উইজডম উইদাউট দেম অ্যান্ড অ্যাবাভ দেম ওন বাই অবজারভেশন। কিন্তু এটাও ঘটনা যে তাদেরকে বাদ দিলে, অর্থাৎ পড়াশোনাকে বাদ দিলেও মানুষ উইজডম গ্যাদার করতে পারে, এবং সেই উইজডমটা কেমন? ঠিক আছে, উইদাউট দেম অ্যান্ড অ্যাবাভ দেম ওন বাই অবজারভেশন। মানুষ যদি ভালো তার অবজার্ভিং পাওয়ার থাকে, পর্যবেক্ষণ ক্ষমতা থাকে, অ্যাকচুয়ালি যারা বই লিখেছেন তারা কীভাবে লিখেছেন? তারা জগৎ জীবনকে ভালো করে দেখেছেন, মাথার বুদ্ধিকে কাজে লাগিয়ে বিশ্লেষণ করেছেন, এবং তাদের যে উপলব্ধি সেটা লিখে গেছেন। বই তো এই জিনিস যেগুলো মূলত দর্শন সংক্রান্ত বই, যেগুলো সায়েন্সের বই সেটাও তাই, পর্যবেক্ষণ থেকে পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্তের ব্যাপার। তাহলে যে সমস্ত মানুষেরা বই লিখেছেন তারা কিন্তু নিজেদের মস্তিষ্কটাকে কাজে লাগিয়েছেন, বিভিন্ন অ্যাফেয়ার্সকে তিনি ভালো করে অবজার্ভ করেছেন, তাকে অ্যানালাইজ করেছেন, জাজ করেছেন, রিয়েলাইজ করেছেন তার তাৎপর্য, তারপর বই লিখেছেন। তো একই রকমভাবে দেখা গেল কি যে উইজডম তুমি কিন্তু গ্যাদার করতে পারো তাদের সাহায্য ছাড়াই, দ্যাট ইজ উইজডম উইদাউট দেম অ্যান্ড অ্যাবাভ দেম। পড়াশোনার উপরেও গিয়েও একটা কথা বলা যায়, সেটা আমরা উইন করতে পারি অবজারভেশন বা পর্যবেক্ষণের মধ্য দিয়ে। এরপর একটা দারুণ কথা বলেছে, রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউজ। তুমি অতিরিক্ত পড়াশোনা করলে একটা টার্গেট নিই যে প্রতিটা জায়গায়, প্রতিটা মানুষের সঙ্গে কথাবার্তা বলার সময় আমি তাকে ভুল প্রমাণ করব, আমি তাকে প্রতি কথায় কথায় কন্ট্রাডিক্ট করবো। তো বলছি জানেন দাদা, আজকে কিন্তু বাজারে মাছের দর বেশ চড়া। হ্যাঁ, মাছের দর চড়া, আপনি চলে যান একবার আমেরিকায় কি চলছে, কি শিলিগুড়িতে এবার মাছের দাম। আরে ভাই, শিলিগুড়ির মাছের দাম জেনে আমি কি করব? আমি কাঁথিতে বাজার করছি। তুমি সেদিন দেখালো ইন্টারনেটেও যে কোনো পড়াশোনা বলতে আজকে কিন্তু শুধুমাত্র বইয়ের জায়গায় নেই আর, পড়াশোনা এখন ইন্টারনেট বেসডও হয়ে গেছে। তুমি ইন্টারনেটে জেনে নিচ্ছ শিলিগুড়িতে দেখা গেলো কাতলা মাছ আজকে বিক্রি হচ্ছে 300 টাকা করে, তাহলে কাঁথিতে বিক্রি হচ্ছে 250 টাকা করে। না, কোথায় কি, অনেক কমে, অনেক কমে। তো বিষয়টা হচ্ছে আমি, বা তো দেখা গেলো তুমি অর্শদ পড়েছো, শেক্সপিয়ার পড়েছো প্রচুর, রবীন্দ্রনাথ পড়েছো, সেই পড়ার নলেজ তুমি প্রতি পদে পদে ব্যবহার করছো লোকের সঙ্গে কথাবার্তা বলার সময় তাকে ভুল প্রমাণ করার জন্য। এটা কিন্তু অ্যাফেক্টেশন, এটাও কখনোই কাম্য নয়। রিড নট, ওইভাবে পড়ো না মানুষকে কন্ট্রাক্ট করতে, কনফিউজ করতে, ঠিক আছে, মানুষের সঙ্গে ঝামেলা তৈরি করার জন্য, কনফিউশন তৈরি করার জন্য প্রতি পদে পদে দেখা গেল তুমি মানুষকে বাধা দিচ্ছ, তার কথাবার্তার প্রতিটা পদে পদে তুমি প্রতিবাদ করছো। এই জন্য যদি পড়াশোনা করে থাকো, মানে ইফ ইউ ইউজ ইউর স্টাডিড নলেজ ফর দিস পারপাস অর ইন দিস ওয়ে, দ্যাট ইজ অফকোর্স নট এক্সপেক্টেড অফ ইউ। ওকে, তো রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউজ, নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, যাহাই পড়িব তাহাই বিশ্বাস করিব, এই যে অ্যাটিটিউডও থাকা উচিত না। বিশেষ করে আজকের দিনে ইন্টারনেট আমাদের খুব ভালো একটা নলেজের সোর্স, কিন্তু সেখানে প্রচুর ফেক নিউজও থাকে। সবসময় তোমাকে নিজের বোধ বুদ্ধি কাজে লাগাতে হবে। ইন্টারনেটে পড়াশোনা করতে গেলে একাধিক ওয়েবসাইট তোমাকে সেম টপিকের উপরে তোমাকে কনসাল্ট করতে হবে। তুমি একটা ওয়েবসাইটের উপর যদি নির্ভর করো তাহলে কিন্তু বিপদ আছে। তো কি বলছে এখানে, যে ঠিক যেমন কন্ট্রাডিক্ট করার জন্য পড়ো না, তেমনিভাবে ডোন্ট রিড, কোথায় গেল, ইয়েস, রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউজ, নট টু বিলিভ, যাহাই পড়িব তাহাই বিশ্বাস করিব, অন্ধভাবে তা নয়, অ্যান্ড টেক ফর গ্রান্টেড, এবং সেটাই একদম হুবহু আমি বিশ্বাস করে নেবো যা পড়লাম, এটা করতে যেও না। তোমার নিজস্ব বোধ বুদ্ধিকে কাজে লাগাও। অ্যাকচুয়ালি বলা হচ্ছে ধর কোনো একটা কথা যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এবার দেখা গেলো অসৎ সঙ্গ মানে খারাপ মানুষের সঙ্গ এড়িয়ে চলতে হয়। দেখা গেল তোমার কোনো খুব প্রয়োজনে একজন অসৎ মানুষের কাছেও তোমাকে যেতে হবে, তার হয়তো একটা হেল্প নিতে হবে। তুমি পড়ে রেখেছো যে অসৎ সঙ্গে সর্বনাশ, আমি যাবোই না, তোমাকে বলা হচ্ছে না তুমি অসৎ সঙ্গে মিশে যাও, কিন্তু ওই প্রসঙ্গে ওই মানুষের সঙ্গে তোমার কথা বলতেই হবে। তো এটা প্র্যাকটিক্যাল সেন্স। তাহলে পড়াশুনো করা ভালো জিনিস, কিন্তু পড়াশুনো করা নলেজ দিয়ে কেবল আমি জীবন চালাবো, এটা কখনোই কাম্য নয়। তো কি বলছে, and take for granted, not to find talk and discourse
ওকে, কোথায় গেল? হ্যাঁ, নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার। ইয়েস, পড়াশোনা করব ভালোভাবে কথা বলার জন্য, ফাটিয়ে কথা বলবো, সবাই হাঁ করে শুনবে, এই উদ্দেশ্যে পড়াশোনা করছো, এটাও কিন্তু সঠিক অ্যাপ্রোচ নয়। হোয়াট শুড বি দ্য প্রপার অ্যাপ্রোচ? প্রপার অ্যাপ্রোচ শুড বি ওয়েইং। জীবনে চলতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে আমাদের জাজ করতে হয়, মেপে নিতে হয়। এই মেপে নেওয়া মানে হচ্ছে জাজ করা। তো বিভিন্ন বিষয়কে, বিভিন্ন মানুষকে জাজ করতে হয়। সেই জাজ করার যদি অ্যাবিলিটি আমাদের জন্ম হয়, সেই জন্য বলছে বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার। কনসিডার মানে ঠিকঠাক বিবেচনা করা, এই জাজমেন্টের কথাই বলছি আর কি। অর্থাৎ পড়াশোনা করে মেন্টাল তোমার স্কিল তৈরি হোক, যেখানে তুমি রিয়েল লাইফে ঠিকঠাকভাবে জীবনটাকে সামনের দিকে নিয়ে যেতে পারবে। মোদ্দা কথা হচ্ছে এটাই। এতক্ষণ যা যা কথা বলা হলো তার মধ্যে আশা করি তোমাদের মধ্যে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে বেকন যে কটা কথা বলেছেন সবই কিন্তু বাস্তবমুখী, এবং ডেফিনেটলি হিজ পারপাস behind writing these lines is of course to make the readers able in their daily discourses, in their daily paths of life। সেখানে তারা জীবনে পড়াশোনাকে কিভাবে বেস্ট ওয়েতে কাজে লাগাবে। হ্যাঁ, পড়াশোনা ভালো জিনিস, খুব ভালো কথা, কিন্তু সেটাকে শুধু আইডলাইজ করেননি, সঙ্গে সঙ্গে পড়াশোনার বিপদটাকেও বলে গেছেন। এবং অ্যাট দ্য সেম টাইম পড়াশোনাকে কাজে লাগাতে গিয়ে কি কি প্রবলেম আসতে পারে সেটাও বলে গেছেন। সো দ্যাট ইজ প্র্যাগমেটিক অ্যাপ্রোচ। আমরা এই সেটার পরবর্তী অংশগুলো যখন পড়বো তখন আরও বেশি করে আমরা এন্টারটেইন হব কি দিয়ে? Actually with the level of intelligence and of course critical ability that Bacon has shown here while dealing with the topic। এই টপিকটা আলোচনা করতে গিয়ে বেকন অসাধারণ ভাবনা চিন্তার প্রকাশ ঘটিয়েছেন এখানে, এবং এসে হচ্ছে তাই, এসে অ্যাকচুয়ালি আমাদেরকে আমাদের ইন্টেলেক্টের জায়গাটাকে নাড়া দেয়। অ্যান্ড অফকোর্স বেকন ইজ আ পাস্ট মাস্টার ইন ডুইং দ্যাট। এইটুকু বলে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে, আমাদের যে পরবর্তী অংশটা থাকবে সেটাকে নিয়ে। সো between the next class, stay well, stay connected. Thank you all.